মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, মানুষকে বিভাজিত করে ভোট ব্যাংকের রাজনীতি এবং নিজের এবং সাকরেদদের চৌর্যবৃত্তির মধ্য দিয়ে এই রাজ্যকে যতটা সম্ভব রসাতলে পাঠানোর যে তার প্রচেষ্টা, উদ্যোগ, এটা বারে বারে গত কয়েক বছর ধরে আপনারা সবাই দেখেছেন। কখনো সিএ কে এনআরসি বলা, কখনো এসআইআর কে এনআরসি বলা, কখনো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তার উদ্দেশ্য, লক্ষ্য, তার বিরুদ্ধে ক্যাম্পেইন করা এবং সর্বোপরি পার্লামেন্টের উভয় কক্ষে পাস হওয়া ভোটার সংখ্যাধিক্যের ভিত্তিতে রাষ্ট্রপতি মহোদয়ার অনুমোদিত আইনে রূপান্তরিত হওয়া রুলকে পশ্চিমবাংলায় বিভ্রান্তি করার মধ্য দিয়ে তিনি বারে বারে তার মিথ্যাচার প্রমাণ হয়েছে। এবং সর্বশেষ মিথ্যাচার হলো কোচবিহারে দাঁড়িয়ে তিনি বলেছেন যে তার কয়েকদিন আগেও আবার একটি সভাতে তিনি গেছিলেন, সেখানে দাঁড়িয়ে বলেছেন যে আমি কোনো ধর্মীয় প্রপার্টি দখল করতে দেব না। এর আগে বলেছিলেন আইন কার্যকর করতে দেব না, এখন বলছেন দখল বা বিহাত করতে দেব না। রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে একটি সভা হয়, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা, ওই যার হাতে কাঁচ না গ্লাস না কি ভেঙেছিল, তিনি বলেন যখন যে যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকফ প্রপার্টি হয়ে যাবে। এটা আপনারা দেখিয়েছেন। এবং সেখানে জনাব ফিরহাদ হাকিম থেকে শুরু করে কত বড় বড় ডায়লগ, গরম গরম ডায়লগ। তার ফলশ্রুতিতে কি হয়েছে? মোথাবাড়িতে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, 68টা দোকান লুট হয়েছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? ধুলিয়ান শামশেরগঞ্জ, সেখানে আগুন জ্বলেছে, 10টা হিন্দু প্রধান গ্রাম, সর্বস্ব লুট হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে। এবং ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভারতবাসীর পলায়ন লোক দেখেছে, মূলত হিন্দুদের পলায়ন লোক দেখেছে বৈষ্ণবনগরে। এই ফলাফল এসব হওয়ার পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান, সেখানে তিনি বলেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। দিল্লির সরকার এনেছে, বিজেপি এনেছে, যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে কোনো আন্দোলন হবে না। এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। গরম গরম ডায়লগ, কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান শামশেরগঞ্জের পরে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফারেন্স, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে, তিনি তখন বুঝেছেন উনার দুর্নীতিগ্রস্ত নেতারা, যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে যেতেন, মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে, বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে, সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে, তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান। এবং মুখ্যমন্ত্রী এই ধমকের পরে তথাকথিত তৃণমূলের মুসলিম নেতারা তারা বলেন যে এখানে আর আন্দোলন হবে না, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। অতএব পশ্চিমবঙ্গের মালিক যখন বলেছেন কার্যকর হবে না, তাহলে আমাদের আর এখানে আন্দোলন করার দরকার নেই। এবং এখানে তাদের প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচি করতে পারেনি বা করেনি বা সাহস করেনি, বা পুলিশের চাপ বলুন, যাই বলুন, বা মমতা ব্যানার্জির প্রতি অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং আস্থার জন্য তারা সবাই সাইলেন্ট হয়ে যায়। যে এত বড় ছাতা আমাদের আছে মুসলিমদের, বট গাছের মতো,
তা আমরা এখানে কিছু করব না। এরপরে কাণ্ড কারখানা কি হলো, ও শাহজাহান করিয়েছে। ভোলাবাবু তার স্টেটমেন্ট দেখছিলাম, তিনি জানেন না, তিনি স্বীকার, ভোলাবাবু মানে আমি ওনার পলিটিক্যাল আইডেন্টিটি যদি বলি, উনি তৃণমূলের সাথেই আছেন, মানে সক্রিয় না হলেও সমর্থক। কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি, ফোন ইউজ করে। প্রত্যেকটা ভিতরে থাকা লোক, জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান, আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, টাকা ট্রান্সফার 15,50,000 50,000 ইমিডিয়েট, তার সংসার চলছিল না, দিয়ে যান। জীবন ইডি কাস্টডি জেসি থেকে ফোন করছে। তা আমরা তো অনেক আগে বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, যেদিন যেটা খেতে চায় সেদিন খায়। অন্য কয়েদিদের সূর্যাস্তের আগে ডিনার নিতে হয়, এরা রাত্রিবেলা 9টা 10টা 11টা যখন পারে ডিনার নেয়। যত রকম ছবি আছে দেখতে পায়, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে, যা যা চায় সব কিছু চায়। তারপরে অনেকদিন জেলে হলে, মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয়। পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায়, তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায়, যেমন পার্থকে নিয়ে গেছিল রবীন্দ্রনাথ টেগোর না কি হসপিটাল আছে, সেই একই ব্যাপার, নিয়ে যায়। অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের 18টা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য। অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে। 18টা মামলা পোস্টপল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে। কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে, ইটস নট মাই সাবজেক্ট। তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং, অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে 18টা পোস্টপল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে। অনেক দেরিতে ঘুম ভেঙেছে, 4 বছর পরে ঘুম ভেঙেছে। এটা আমি এভরিডে বলি, প্রত্যেক দিন বলি, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি। জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা, তারাও সবাই খারাপ নয়। তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে, স্যার ফোন ইউজ করছে, ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে, ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, সত্যি মিথ্যা জানি না, ড্রাইভার গেছে শুনেছি আমি। আজকে ভোলাবাবুও যাবেন। ভোলাবাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার SSKM এর চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। তাকে প্রাইভেটে শিফট করা উচিত। এদের বিশ্বাস করা যায় না। এরা এই যে পিসিএন ভাইপো কোম্পানি, এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং, এরা যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে ক্ষমতার জন্য। হুমায়ুন কবির বলছেন যে নন্দীগ্রামে ক্যান্ডিডেট দেবেন, ভবানীপুরে ক্যান্ডিডেট দেবেন। ভোলানাথ ঘোষের বড় ছেলে অভিযোগ করছেন মাঝে মধ্যেই ভয় দেখাতো শেখ শাহজাহান, হুমকি দিতেন নেজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি। এটা তো ঘটনা। গাড়ির ড্রাইভারের নাম কি? কে সে? শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন অ্যাকিউজড। এর পরেও কি আর এগুলো বলতে হবে? ভোলাবাবু ডাঁয়ে বাঁয়ে তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন, কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে, এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড, ট্রাক চালক। সব পেয়ে গেছি, ডোন্ট ওয়ারি। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। যাদের কমপ্লেনার, পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার, তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। বলছি হুমায়ুন কবির আজকে একটু আগে বলছে যে আপনার এগেইনস্টে ক্যান্ডিডেট দেবে, মমতা ব্যানার্জির এগেইনস্টেও ক্যান্ডিডেট দেবে, এবং ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলমানদের লেলিয়ে দিয়েছিলেন,
সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেও তারপরে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সেই জন্য তার এই দলবদল ইত্যাদি ইত্যাদি। তা আমি তার দল বদল নিয়ে, মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না, সেটা ওনার ব্যাপার, উনি বলবেন। উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন, মুসলিমদের এক করতে চাইছেন, এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের, উনি তো 148 চাইছেন না, 90টা চাইছেন, এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি তার লাইনে আছেন, বলছেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন, নির্দল হলে 10টা লোক লাগবে, আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে 1টা লোক লাগবে প্রপোজার, সেটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না, কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট 2021-এর নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল, তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল, 2024 সালে মালা রায় পেয়েছিল, দেবশ্রী চৌধুরী পায়নি। কারণ ওই 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড ছিল, এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে। মোট 205টা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল, এবং সেটা হিন্দু প্রধান বুথ। মুসলমান প্রধান বুথগুলোতে 77 নম্বর 78 নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল 17,000, বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল 9,000, 8,000 ভোটের গ্যাপ হয়েছে। অতএব উনি উনার যে কোর ভোট, মুসলিম ভোট, সেটাকে নিতে চাইছেন। সেটা যদি সত্যিকারে তিনি পান, তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে, যা শুনছি, ম্যাচিওর করবে কিনা আমি জানি না, তার সঙ্গে হবে। তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে। নন্দীগ্রামের ক্ষেত্রে যদি বলা যায়, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি, এর মধ্যে মাত্র 400 ভোট মুসলিম ভোট, রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে, মাত্র 400। মীনাক্ষী বোন পেয়েছিলেন 6,200, যার মধ্যে 1200 ভোট মুসলিম ভোট ছিল। একটি মুসলিম বুথে সিপিআইএম এর লিড ছিল, নয়নান, দাউদপুর গ্রাম পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় 1,08,000 ভোটের কাছাকাছি পেয়েছিলেন, গ্যাপ ছিল 1,956, এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল। মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা 95% 96% ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন। অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট, তার সঙ্গেই হবে, এইটুকু আমি বলতে পারি। এটা ভোটের পাটিগণিতের হিসাব। 19, 21, 24-এর নির্বাচনের বুথভিত্তিক যে ফল, সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি, বাকিটা ভবিষ্যৎ বলবে। টোটাল কতগুলো আসনের প্রভাব পড়বে? গোটা ওয়েস্ট বেঙ্গলে কতগুলো মুসলিম অধ্যুষিত আসনের প্রভাব পড়বে? বিহারে যেমন প্রভাব পড়েছে, বিহারে তো 24টা আসনে লড়ে মুসলিম প্রধান এলাকায় 5টাতে আসাউদ্দিন ওয়াইসির পার্টি জিতেছে। কংগ্রেস 61টাতে লড়ে 6টা সিট পেয়েছে। এই যে হুমায়ুন কবির বলছেন নতুন